নমস্কার, আমি অরিন্দম শুরু করছি আজকের ভিডিও। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। সামনেই ক্লাস 11-এর ফার্স্ট পরীক্ষা সেমিস্টারের, সেই হিসাবে আজ আমরা পলিটিক্যাল সায়েন্সের শেষ দুটি অধ্যায়, অতএব আমাদের চতুর্থ এবং পঞ্চম অধ্যায়, যেটা সম্পূর্ণই সংবিধান নিয়ে রয়েছে, আমরা আজকে তার পুঙ্খানুপুঙ্খ আলোচনা সম্পূর্ণ করছি। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক মূল ভিডিওতে। আজকের এই ভিডিওটা দেখলে তোমাদের কি লাভ হবে, আর আগেই বলে নিই, এখানে লাইটের অবস্থা খুব একটা ভালো নেই, সাউন্ড সিস্টেম খুব একটা ভালো নেই, না আমার কাছে স্মার্ট বোর্ড রয়েছে। আমাদের কাছে যেটুকু সামর্থ্য রয়েছে আমরা সেই অনুযায়ী চেষ্টা করছি। পরবর্তীতে নেক্সট টাইম অবশ্যই দেখা যাবে। তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি চেষ্টা করব সেই কমেন্টে রিপ্লাই করার চেষ্টা করব। যাই হোক, এবার শুরু করা যাক আজকের মূল ভিডিও। আজ আমরা শুরু করছি কি ভারতীয় সংবিধান, অতএব সংবিধানের ধারণাটি নিয়ে আজ আমরা পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করব। আমাদের মধ্যে ছোট থেকেই একটা স্মৃতি রয়েছে যে প্রথম সংবিধান হয়তো মার্কিন যুক্তরাষ্ট্রেই হয়েছিল, বাট প্রথম সংবিধান মার্কিন যুক্তরাষ্ট্রে নয়, প্রথম সংবিধান 1600 খ্রিস্টাব্দে 8ই অক্টোবর ইউরোপেরই একটি দেশ, যেটা একদম ছোট ছিল, তার নাম কি সান মেরিনোতে সর্বপ্রথম সংবিধান লিপিবদ্ধ করে। এরাই প্রথম বিশ্বের মধ্যে সংবিধান লিপিবদ্ধ করে, বোঝা গেল। নেক্সট, লাটিন শব্দ কনস্টিটিউরে থেকে কনস্টিটিউশন শব্দটির উৎপত্তি হয়েছে। আমরা যাকে সংবিধান বলছি তার ইংরাজি প্রতিশব্দ কি? কনস্টিটিউশন। এই কনস্টিটিউশনটি এসছে কোথা থেকে? লাটিন শব্দ কনস্টিটিউরে থেকে। এবার আসি সংবিধানের সংজ্ঞা। আচ্ছা, রাষ্ট্রবিজ্ঞানের জন্মদাতা বা জনক কাকে বলা হয়? আমরা সকলেই জানি তিনি আর কেউ নয়, তিনি হচ্ছে অ্যারিস্টটল। এবার অ্যারিস্টটল সংবিধানকে কি বলেছে, আমরা এটা নিয়ে আজকে পর্যালোচনা করব। দেখো, অ্যারিস্টটল সংবিধানকে রাষ্ট্রের জীবন দর্শন বলে উল্লেখ করেছেন। অ্যারিস্টটল সংবিধানকে রাষ্ট্রের জীবন দর্শন বলে উল্লেখ করেছেন এবং তার মতে সংবিধান হলো রাষ্ট্রের চরম ও সর্বোচ্চ কর্তৃপক্ষের শৃঙ্খলাবদ্ধ রূপ। বোঝা গেল? এই যে সংজ্ঞাটা, এটা খুব ভালো করে পড়ে রাখবে, কারণ এটা প্রচণ্ড ইম্পর্টেন্ট। নেক্সট, সংবিধানের শ্রেণীবিভাগ। সংবিধানকে সাধারণত দুটি ভাগে ভাগ করা যায়, একটা প্রাকৃতিক দিক বা প্রকৃতিগত দিক থেকে, আরেকটা সংবিধানের সংশোধন পদ্ধতিগত দিক থেকে। একটা হচ্ছে প্রকৃতিগত দিক থেকে, আরেকটা হচ্ছে সংবিধানের সংশোধনগত দিক থেকে। এবার আসি প্রকৃতিগত দিক থেকে। আবার সংবিধানকে দুটি ভাগে ভাগ করা যায়। প্রকৃতিগত দিক থেকে সংবিধানকে কটি ভাগে ভাগ করা যায়? দুটি ভাগে ভাগ করা যায়, একটি লিখিত সংবিধান, অপরটি অলিখিত সংবিধান। এবার প্রত্যেকটারই আমরা দুটো একটা করে গুণাবলী নিয়ে আলোচনা করে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এটা আশা করছি নাম থেকেই বুঝতে পারছো, লিখিত সংবিধান, যেটা সুস্পষ্ট, অতএব যা লিখিত নিদর্শন পাওয়া গেছে তাকেই আমরা লিখিত সংবিধান বলবো। যেটা সুস্পষ্ট এবং সুনির্দিষ্ট, নির্দিষ্ট স্থানে বসানো রয়েছে এবং সুস্পষ্ট, সকলেই চেষ্টা করলে বুঝতে পারে। নেক্সট, স্থায়ী, ওটা অনেক দিন পর্যন্ত একই স্থানে স্থায়ী থাকবে। এবং তারপরে সহজবোধ্য, মানে সহজেই সেটা বোঝা যায়, বা যেহেতু লিখিত নিদর্শন পাওয়া যায় সেহেতু সকলের মধ্যে বিষয়টি বুঝার ক্যাপাসিটি বা বোঝার ক্যাপাসিটি তৈরি হয়ে যায়। নেক্সট, অলিখিত সংবিধান। এটা খুব সুন্দর নমনীয় হয়, যখন তখন প্রয়োজন হলে পরিবর্তন করা সম্ভব হয়। একটু আগে ওটা পরিবর্তন করা সম্ভবপর ছিল না। নেক্সট, গণতন্ত্রের যে বিপ্লব, অনেক সময় জনগণ সাধারণত সরকারের বিরুদ্ধে বিপ্লব করে, এই বিপ্লব রোখার কাজেও এই অলিখিত সংবিধান প্রচুর সহযোগিতা করে। তারপরে কি সাংবিধানিক কাজকে অনেক গুণে ত্বরান্বিত করে এবং সুস্পষ্ট করে, সুন্দর করে তোলে। এরপরে দেখো, যেটা আমরা পরবর্তী পার্টে পড়েছিলাম, কি সংবিধানের সংশোধনের পদ্ধতিগত দিক থেকে সংবিধানের বিভাগ। এটাতে দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সুপরিবর্তনীয় সংবিধান আর একটা হচ্ছে দুষ্পরিবর্তনীয় সংবিধান। এখন আমরা সুপরিবর্তনীয় সংবিধানের বিষয়ে আলোচনা করব। এটা কি?
সহজেই পরিবর্তনশীল, যা এর নামের মধ্যে থেকেই আত্মপ্রকাশ করে যে এটা খুব সহজেই পরিবর্তন করা যায়। বোঝা গেল না বোঝা যায়নি? নেক্সট, সময়ে উপযোগী, এটা বেশি সময় ব্যয় করে না। যখন যেহেতু এটা সুপরিবর্তনীয়, যেহেতু যেরকম সময় রয়েছে সেই হিসাবে এটার সময় কার্য বা এক কথায় যদি আমরা বলতে পারি আদালত চত্বরে যে রায়দান প্রক্রিয়া সেটা অনেক 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 গুণ ইজিয়েস্ট হয়ে যায়। নেক্সট, দুষ্পরিবর্তনীয় সংবিধান, এর স্থায়িত্বই এর অরিজিনাল একটা বৈশিষ্ট্য। দাদা, স্থায়িত্ব এর অরিজিনাল একটা বৈশিষ্ট্য কি করে হয়? আচ্ছা, তোমরা একবার ভেবে দেখো যে স্থায়িত্ব যদি অরিজিনালি একটা বৈশিষ্ট্য না হয় তাহলেই বা কী করে হয়? আজকে একটা সংবিধান রয়েছে, ধরো কালকে সেটা পরিবর্তন হয়ে আরও একটা নতুন সংবিধান অ্যাড করে দেওয়া হলো, পরশুদিন সেটা আরও একটা নতুন সংবিধান অ্যাড করে দেওয়া হলো। তাতে নতুন একটা সংবিধান তৈরি করতে আমরা সবাই জানি যে পার্লামেন্ট থেকে প্রচুর পরিমাণে ব্যয় বহন করতে হয়। আমাদের পার্লামেন্টের সকলকে এক জায়গায় নিয়ে আসতে হবে, বিল পাস হবে, রাষ্ট্রপতি সিগনেচার হবে, তারপর গিয়ে সেটা সংবিধানে পরিণত হবে। তাহলে এটা কস্টলিও প্রচণ্ড, এবং যদি পরিবর্তনশীল হয়ে থাকে তাহলে পরে এটা সাধারণ মানুষের পক্ষে বোঝাটাও একটু কষ্টকর হয়ে দাঁড়ায়। বোঝা গেল না বোঝা যায়নি? নেক্সট দেখো কী দেওয়া রয়েছে, বিচার কার্যে সহায়ক। অতএব যেটা পরিবর্তনশীল তা বিচার কার্যে সবসময় সহায়কই হয়ে থাকে, তার কারণ বর্তমান পরিস্থিতিকে পাথেয় করেই সেই সংবিধান তৈরি করা হয়। আশা করছি সংবিধানের মূল স্তম্ভ ভিত্তিটা, বিভাজনটা, এগুলো তোমাদের মধ্যে ক্লিয়ার হয়ে গেছে। যদি কারোর মধ্যে কোনো কারণে কোনো অসুবিধা থেকে থাকে সে আমায় জানাও। এতক্ষণ পর্যন্ত আমরা সংবিধানের বিষয়বস্তুকে বুঝে নিলাম। চলো এবার কথা না বাড়িয়ে আমরা ভারতবর্ষের সংবিধানের উৎপত্তি কোথা থেকে হলো, কোন কোন পর্যায়ভিত্তির মধ্যে দিয়ে ভারতীয় সংবিধান আসলো, প্রত্যেকটা জিনিস আলোচনা করি। শুধুমাত্র এখানে যে ক্লাস 11-এর স্কুলের পরীক্ষার উপর আমি নির্ভর করে পড়াচ্ছি তাই নয়। তোমরা যদি এই ক্লাসগুলো ভালো করে মেনটেন করে রাখো বা নোট করে রাখো তাহলে পরবর্তীতে তোমাদের চাকরির পরীক্ষাতেও প্রচণ্ড সুবিধা বা সুযোগ হতে চলেছে। তো চলো আবারও শুরু করা যাক। আজকের এবারের টপিক কি? ভারতের সংবিধান। আচ্ছা, ভারতীয় সংবিধান পড়ার আগে আমরা একটু বুঝে নিই, আমরা তো ব্রিটিশের কলোনি ছিলাম। প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ কন্টিনিউ হয়ে যাওয়ার পর ভারতবর্ষে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ভারতবর্ষে আসে আগস্ট প্রস্তাব। আগস্ট প্রস্তাবের মধ্যে বিভিন্ন নতুন ধরনের জিনিস ভারতীয়দের দেওয়ার কথা হয়েছিল, কিন্তু আমরা ভারতবর্ষের স্বাধীনতার থেকে, বীরত্বের থেকে আর অন্য কিছুকে বড় প্রাধান্য দিইনি। এই কারণে আগস্ট যে প্রস্তাবটা আসে এটা ততটা ভালো করে চলতে পারে না। যেটা এসেছিল কবে? 1940 খ্রিস্টাব্দের 7ই আগস্ট। কোশ্চেনটা মনে রাখবে, শর্ট কোশ্চেন হিসাবে খুব সুন্দর ইম্পর্টেন্ট। নেক্সট, ক্রিপস মিশন। এটা তো আমরা জানি স্যার ক্রিপস নিয়ে এসেছিল 1942 খ্রিস্টাব্দে, কিন্তু এই ক্রিপস মিশনও ভারতবর্ষে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়। এই ব্যর্থতার পর ভারতবর্ষের মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে 1946 খ্রিস্টাব্দে একটা মিশন আসে, তার নাম ক্যাবিনেট মিশন। কোশ্চেনটা খুব 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 ইম্পর্টেন্ট, খুব 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 ইম্পর্টেন্ট, ভিভিআই ভালো করে পড়ে রাখবে। ক্যাবিনেট মিশন কবে ভারতবর্ষে আসে? 1946 খ্রিস্টাব্দে। আর এই ক্যাবিনেট মিশনের আসার পর থেকেই আমাদের ভারতবর্ষের সাংবিধানিক ভিত্তি সূচনা হয়ে থাকে। কিসের মধ্যে দিয়ে? গণপরিষদ গঠনের মধ্যে দিয়ে। যখনই আমরা সংবিধান পড়ব তখনই তার সঙ্গে গণপরিষদের কথা সর্বদাই মাথায় রাখতে হবে। গণপরিষদ গঠনের কথা তাহলে প্রথম কোন কমিশন বলে? ক্যাবিনেট কমিশন বা ক্যাবিনেট মিশন। এরপরে দেখো গণপরিষদ গঠিত হয়। কি হয়? গণপরিষদ গঠিত হয় 1946 সালের জুলাই মাসে সর্বমোট 389 জন সদস্যের দ্বারা গঠিত হয় গণপরিষদ। কতজন? 389 জন। এর মধ্যে 296 জন আলাদা করা রয়েছে এবং শুধুমাত্র 93 জন আলাদা করা রয়েছে। কেন? এই যে 296 জন আমরা দেখতে পাচ্ছি, এই 296 জন আমরা দেখতে পাচ্ছি, এটা ছিল ব্রিটিশ অধিকৃত যে সমস্ত রাজ্য সেখান থেকে যারা এসেছিল সদস্যরা তাদের সংখ্যা। আর তৎকালীন সময় দেশীয় রাজ্য থেকে আসা সদস্য সংখ্যা কতজন ছিল? 93 জন। এর মধ্যে আমাদের মুসলিম লীগ থেকে শুরু করে ভারতবর্ষের বিভিন্ন ধরনের কমিউনিজম থেকে যারা ফেথফুল ছিল, যারা কমিউনিজমকে বিশ্বাস করতো, তাদের থেকে শুরু করে বিভিন্ন পার্টির থেকে শুরু করে সংখ্যালঘুদের থেকে শুরু করে প্রত্যেকটা থেকেই
কোনো না কোনো ব্যক্তিবর্গকে নেওয়া হয়েছে, তারপরেই আমাদের ভারতবর্ষের সবচেয়ে পবিত্রতম স্থান অতএব গণপরিষদ গঠন করা হয়েছে। এবার দেখো গণপরিষদ গঠন করা হলো জুলাই মাসে। এবার জুলাই মাসের মধ্যেই আমাদের প্রথম গণপরিষদের বৈঠক ডাকা হয়। এই ডাকা নিয়ে আমাদের একটা মিসআন্ডারস্ট্যান্ডিং রয়েছে, যেটা আজকে ক্লিয়ার করে নিই। গণপরিষদের 1946 খ্রিস্টাব্দে 20 নভেম্বর আমাদের প্রথম অধিবেশন ডাকার নির্দেশনামা জারি করা হয়। কিন্তু নির্দেশনামা জারি করার পরে পাকিস্তানের রয়েছে মোহাম্মদ আলী জিন্নাহ এবং মুসলিম লীগের বিভিন্ন সদস্যরা এটা নাকচ করে। এই নাকচের পর, এই বিরোধের মীমাংসার পর 6ই ডিসেম্বর প্রথম জারি করা হয় আমাদের গণপরিষদের প্রথম অধিবেশনের বিজ্ঞপ্তি, এবং 6ই ডিসেম্বর জারি করা হয়, কিন্তু 9ই ডিসেম্বর প্রথম অধিবেশন সূচনা হয়। তাহলে 1946 খ্রিস্টাব্দের 9ই ডিসেম্বর ভারতবর্ষের প্রথম গণপরিষদের ফার্স্ট অধিবেশনের সূচনা হয়। আর এই ফার্স্ট অধিবেশন আমাদের জন্য সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ কেন? কারণ এই অধিবেশনেই আমরা আমাদের ভারতবর্ষের প্রথম অস্থায়ী গণপরিষদের সভাপতিকে পাই। তার নাম কি ছিল? সচ্চিদানন্দ সিনহা। তিনি কে ছিলেন? সচ্চিদানন্দ সিনহা। এবার সচ্চিদানন্দ সিনহা এমনি এমনি হয়ে গেলেন? মোটেও না। গণপরিষদের মধ্যে সবথেকে প্রবীণতম সদস্য ছিলেন তিনি, এবং তার নাম রেফার করেছিলেন কে? জে.বি. কৃপালিনী। জে.বি. কৃপালিনীর প্রস্তাবে তিনি প্রথম অস্থায়ী সভাপতি হিসাবে নির্বাচিত হন। কোশ্চেনটা খুব ইম্পর্ট্যান্ট, মাথায় রেখে দেবে। এবং 11ই ডিসেম্বর, অতএব ওই অধিবেশনই প্রথম দিন চলছিল 9ই ডিসেম্বর, সেকেন্ড 10 ডিসেম্বর, এরপরে 11ই ডিসেম্বর স্থায়ীভাবে সভাপতি হন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তাহলে প্রথম অস্থায়ী সভাপতির নাম কি? সচ্চিদানন্দ সিনহা, এবং প্রথম স্থায়ী সভাপতির নাম কি? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ভেরি গুড, যারা বলতে পেরেছো। এরপরে দেখো আমরা দ্বিতীয় অধিবেশনের দিকে আগাই। দ্বিতীয় অধিবেশনে সহসভাপতি নিযুক্ত হন। একটু আগে আমরা সভাপতির নাম পেলাম, এবার সহসভাপতি নিযুক্ত হন। সহসভাপতি হিসাবে কে নিযুক্ত হন চলো আমরা দেখে নিই। এইচ.সি. মুখোপাধ্যায়। এইচ.সি. মুখোপাধ্যায় হলেন ভারতবর্ষের প্রথম গণপরিষদের সহসভাপতি। এবং এই দ্বিতীয় অধিবেশন চলাকালীনই আমরা জানতে পারি মাউন্টব্যাটেন পরিকল্পনা, এটা তোমরা সবাই জানো, এর ডিটেলসে আমরা গেলাম না। এবার মাউন্টব্যাটেন পরিকল্পনা অনুযায়ী ভারতবর্ষের যে বিভাজন তা গ্রহণ করা হয়, এবং এটা আমাদের ভারতীয় হিসাবে দুঃখের বলতে পারো, আফসোসের বলতে পারো, বেদনার বলতে পারো। এটা বোঝানোর মতন হয়তো কোনো ভাষা নেই। আজকে আমাদের সেই ভারতবর্ষ যদি বিরাট ভারতবর্ষ থাকতো, তাহলে হয়তো আজ আমরা বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ শক্তিশালী হতাম। কিন্তু ঠিক আছে, যেটা চলে গেছে বাদ দাও। আজকে আমাদের যতটা পরিস্থিতি আছে আমরা সেটা নিয়েও বিশ্বের মধ্যে বড় একটা স্থানে অবশ্যই যাব। আমাদের প্রতি আমাদের দৃঢ় বিশ্বাস, ঠিক কি না? তো চলো তারপরে দেখা যাক। তাহলে আমরা বুঝতে পারলাম যে মুসলিম লীগের দ্বারা যে আমাদের মাউন্টব্যাটেন পরিকল্পনা অনুযায়ী যেটা প্রকাশিত হয় তাতে ভারত বিভাজন কনফার্ম হয়ে গেল, যে কারণে মুসলিম লীগের সদস্যরা পদত্যাগপত্র জমা দেয়। এবার মুসলিম লীগের সদস্যরা এখান থেকেই আমাদের গণপরিষদ থেকে বেরিয়ে যায়, এবং তারপরে তৃতীয়বার গণপরিষদের অধিবেশন ডাকা হয় 1947 সালে 28শে এপ্রিল। তারপর চতুর্থবারের জন্য গণপরিষদের অধিবেশন হয় 1947 সালে 14ই জুলাই, এবং এরপর পঞ্চমবারের জন্য হয় 1947 সালের 14ই আগস্ট। এটুকু আমাদের মোট ইম্পর্টেন্ট বিষয় ছিল গণপরিষদের দিক থেকে। এরপর গণপরিষদের পর আরও একটা বিষয় আছে যেটা আমাদের প্রচণ্ড ভালোভাবে মাথায় রাখতে হবে, সুন্দরভাবে মনে রাখবে, যে 17ই নভেম্বর গণপরিষদ ডোমিনিয়াল পার্লামেন্টে পরিণত হয়। 17ই নভেম্বর ভারতীয় গণপরিষদ ভারতের ডোমিনিয়াল পার্লামেন্টে পরিণত হয়, এবং এই পার্লামেন্টের প্রথম অধ্যক্ষ বা স্পিকার হিসাবে নিযুক্ত হন কে জানো? জে.ভি. মাভলঙ্কর। এটা ভালোভাবে মাথায় রাখবে, ঠিক আছে? এরপরে চলে আসি খসড়া কমিটি। আচ্ছা দাদা, হঠাৎ করে আমরা খসড়া কমিটিতে কোথা থেকে চলে আসলাম? দেখো, ভারতের যে গণপরিষদ এরই একটা ভাবধারা থেকে বা এদের থেকেই সৃষ্টি করা হয়েছিল খসড়া কমিটি। খসড়া কমিটি সৃষ্টির প্রধান উদ্দেশ্য কি? খসড়া কমিটি সৃষ্টির প্রধান উদ্দেশ্য হলো ভারতীয় সংবিধান রচনা। এবার খসড়া কমিটি কবে কিভাবে উৎপন্ন হলো দেখে নি চলো।
1947 সালেও 29শে আগস্ট ডক্টর ভীমরাও রামজি আম্বেদকরের নেতৃত্বে মোট 7 জন সদস্য নিয়ে গঠিত হয় খসড়া কমিশন বা খসড়া কমিটি। 1948 সালের 21শে ফেব্রুয়ারি খসড়া কমিটি বা আমাদের যে খসড়া কমিটি তা খসড়া সংবিধান গণপরিষদে পেশ করা হয়। এর যে খসড়া সংবিধান সেটা পেশ করা হয় এবং একটি প্রস্তাবনা 395টি ধারা এবং 8টি তপশিলি নিয়ে গঠিত ভারতীয় সংবিধান 1949 সালের 26শে নভেম্বর গণপরিষদে দেওয়া হয়। এর রচনাকাল, অতএব এটা তৈরি করতে সময় লেগেছিল কতদিন দেখে নাও, 2 বছর 11 মাস 18 দিন। 2 বছর 11 মাস 18 দিন। আমাদের সংবিধান রচনা করেছেন ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর। এই ব্যক্তি বা এই আদর্শ মহৎ মানুষ আমাদের সামনে একটা প্রাণপুরুষ হিসাবে দাঁড়িয়ে রয়েছে, যে প্রমাণ করে দেয় শিক্ষা আমাদের সর্বাঙ্গীন শক্তিকে বিকাশ ঘটাতে পারে। আজকের দিনে দাঁড়িয়ে যদি বলা হয় যে তুমি রাজা হতে পারবে, আজকে বলা যেতেই পারে শিক্ষা তোমাকে রাজা তৈরি করে দিতে পারে, যদি তোমার মধ্যে সেই ক্যাপাবিলিটি থাকে এবং শক্তি এবং সামর্থ্য দিয়ে যদি পড়াশুনো করে যাও, অবশ্যই আমাদের দৃঢ় বিশ্বাস তুমি একদিন রাজা হয়ে উঠবে। সেই শিক্ষিত একজন মহৎ মানুষ যে শিক্ষার শক্তি এবং সামর্থ্য দিয়ে তিনি বিশ্বকে বুঝিয়ে দিয়েছেন যে হ্যাঁ, মানুষ চাইলে সব করতে পারে। তিনি হলেন ভারতবর্ষের সংবিধানের স্রষ্টা, জনক। তিনি আর কেউ নয়, আমাদের ভীমরাও রামজি আম্বেদকর। তাকে অসংখ্য শ্রদ্ধা, প্রণাম, ভালোবাসা। এরপরে দেখো 1950 সালের 24শে জানুয়ারি ভারতবর্ষের প্রথম রাষ্ট্রপতি হিসাবে আমাদের ডক্টর রাজেন্দ্র প্রসাদ তার দায়িত্বভার গ্রহণ করেন বা নিযুক্ত হন। তারপর তিনি 26শে জানুয়ারি ভারতবর্ষের সংবিধানকে কার্যকারী করেন। এই কারণেই 26শে জানুয়ারি আজও আমরা প্রজাতন্ত্র দিবস বা সাধারণতন্ত্র দিবস পালন করে থাকি। বোঝা গেল? এরপর দেখো আমাদের ভারতীয় সংবিধানের বিশেষ বিশেষ কিছু অংশ। আমাদের ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্য নেওয়া হয়েছে সোভিয়েত ইউনিয়ন থেকে, জাপান থেকে আমরা নিয়ে এসেছি আইন সংক্রান্ত পদ্ধতি, ফ্রান্স থেকে নিয়ে আসা হয়েছে 3টে জিনিস যা ফ্রান্স বিপ্লব বা ফরাসি বিপ্লবের অন্যতম কারিগর ছিল। কি? স্বাধীনতা, সাম্য এবং সৌভ্রাতৃত্ব। জার্মানি থেকে নিয়ে এসেছি আমরা জরুরি অবস্থা, আয়ারল্যান্ড থেকে নিয়ে আসা হয়েছে নির্দেশমূলক নীতি এবং 1935 সালের ভারত শাসন আইন থেকে আমরা নিয়েছি যুক্তরাষ্ট্রীয় কাঠামো। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নেওয়া হয়েছে বিচার বিভাগীয় পর্যালোচনা। এই প্রত্যেকটার মধ্যে দিয়ে আমরা বুঝতে পারলাম যে ভারতীয় সংবিধান বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান, যা আমাদের দেশের শক্তি এবং অখণ্ডতার পরিচয় দিয়ে চলেছে। এবার একটা জিনিস, আমাদের ভারতীয় সংবিধান বহুবার সংশোধিত হয়েছে। তার মধ্যে বলা চলে যে প্রস্তাবনা একবার 42তম সংবিধান সংশোধনীতেই কমপ্লিট করা হয় বা সংশোধন করা হয়। আদার্স বহুবার ভারতীয় সংবিধান সংশোধিত হয়েছে। এর পরবর্তীতে এই দুটো অধ্যায় মিলিয়ে যত ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন রয়েছে তা আলোচনা করা হবে।